কোষ গ্রন্থ থেকে জানা যায় 24 রকমের বিদ্যাধর আর 24 রকমের বিদ্যাধরী আছে। যারা বিদ্যাধরী তারাই অপ্সরা। অপ্সরারা অতি রূপসী আর আকর্ষণীয়। তাদের শরীরের রং বরফের মতো সাদা, পিঠে ময়ূরের পাখার মতো দুটো লম্বা লম্বা ডানা থাকে। এই জন্যেই অপ্সরাদের লোকে পরীও বলে। এদের চুল খুব লম্বা, ঘন কালো, বড় বড় টানা টানা চোখ, মাথা চওড়া, নাক টিকালো, ঠোঁট লাল। অপ্সরারা পাতলা, হালকা, রোগা আর লম্বা শরীরের হয়। নিজেদের লম্বা আর ঘন ডানার সাহায্যে তারা আকাশে মুক্ত বিহঙ্গের মতো ঘুরে বেড়ায়। অকল্পনীয় এদের গতি। তারা ইচ্ছে অনুযায়ী যেখানে খুশি যেতে পারে। কোনো পার্থিব বস্তুই এদের পথে কোনো বাধা সৃষ্টি করতে পারে না। তন্ত্রের 64 বিদ্যার একটি হলো আকাশগামিনী বিদ্যা। এই বিদ্যায় সিদ্ধ হলে অপ্সরাদের বশীভূত করা যায়, তবে তা কিছু সময়ের জন্য। সূক্ষ্ম দেহ ও স্থূল দেহ দুইই অপ্সরারা ধারণ করতে পারে। রূপ বদলাতে অপ্সরারা সিদ্ধহস্ত। বশীভূত হলে কমনীয়, লাবণ্যময়ী আর পরমা সুন্দরী যুবতীর রূপে সাধকের সামনে প্রকট হয়। উর্বশী, মেনকা, রম্ভা, ঘৃতাচি এরা সবাই স্বর্গের অপ্সরা। দেবলোকেই থাকে এরা। অপ্সরাদের কালের জ্ঞান অসাধারণ। এছাড়াও লোক লোকান্তরের বিষয়ে তাদের গভীর জ্ঞান। পৃথিবীর সঙ্গে সম্পর্কিত কোনো লোক লোকান্তরে কোন ঘটনা ঘটতে চলেছে অথবা ঘটছে এবং তার প্রভাব পৃথিবীর জনজীবনের উপর কী ধরনের পড়বে, সে বিষয়ে অপ্সরারা অনেক আগে থেকেই ওয়াকিবহাল থাকে। এই রকম অসম্ভব কালজ্ঞান থাকার ফলস্বরূপ বর্তমান অথবা ভবিষ্যৎ কালের গতি, সংসারের কোন ক্ষেত্রে কেমন হবে এবং ওই ক্ষেত্রে তার কী ধরনের প্রভাব পড়বে, এ বিষয়েও সম্পূর্ণ ওয়াকিবহাল থাকে অপ্সরারা। মধ্য হিমালয়ের বার্নাবত ও তৎসংলগ্ন এলাকায় অপ্সরাদের আনাগোনার কথা শুধু পুরাণে নয়, বাস্তবেও স্থানীয় মানুষেরা জানে। মনোজ শর্মাজি বললেন, আপনারা যা জানতে চেয়েছিলেন তা মোটামুটিভাবে এই রকম। এবার এই প্রসঙ্গে একটা ছোট ঘটনার কথা বলে আমার কথা শেষ করছি। এই কাহিনী আমি বাবার মুখ থেকে শুনেছিলাম। সাধক ভোলাগিরি, ভোলানন্দগিরি নন, থাকতেন 24 পরগনায়। এটা সেই সময়ের কথা যখন 24 পরগনা ছিল নির্জন আর প্রায় জনশূন্য। যেখানে তিনি থাকতেন তার কাছাকাছি 20-25টা কাঁচা পাকা বাড়ি ছিল, কিন্তু সেগুলো বেশ দূরে দূরে। ভোলাগিরির বাড়ির পেছনেই কিছুটা জঙ্গল এলাকা ছিল। ওই নির্জন আর নিরাপদ জঙ্গলে একটা ঝোপড়ি বানিয়ে তিনি সেখানে সাধনা করতেন। সাধক ভোলাগিরি অপ্সরা সাধনায় পরম সিদ্ধি লাভ করেছিলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ওই সিদ্ধির আশ্রয় নিয়ে তিনি অতীত এবং ভবিষ্যতের ঘটনার এমন সজীব বিবরণ দিতেন যে মনে হতো যেন ছবি দেখছি। এই জন্যই বাংলায় তিনি ত্রিকালজ্ঞ হিসেবে পরিচিত ছিলেন। ওই ত্রিকালজ্ঞ পদবীর জন্য তিনি 2-1 বার পুলিশের কবলে পড়েছিলেন। সেই থেকে তিনি প্রতিজ্ঞা করেছিলেন, চুরি, চামারি, খুন ডাকাতির মামলায় তিনি আর কোনোদিনও নিজের বিদ্যার চমৎকারিত্ব দেখাবেন না। সিদ্ধ অপ্সরার সহায়তায় তিনি যে কোনো ব্যক্তির পূর্বজন্মের কথাও অনায়াসে বলে দিতেন। আমি পুরো 5টা বছর তার সান্নিধ্যে ছিলাম। ওই সময় তার বয়স 100-র কাছাকাছি। সম্ভবত তার শেষের দিনও ঘনিয়ে আসছিল। একদিন তিনি কাঁপা কাঁপা গলায় আমাকে বললেন, আমার আত্মা একটা বিচিত্র স্থিতিতে পড়েছে। তুমি ইচ্ছে করলে এই সংকট থেকে আমাকে মুক্ত করতে পারো।
এরপর জানতে পারলাম তিনি তার এই শরীর ছেড়ে দিতে চান, কিন্তু সিদ্ধ অপ্সরা সেই পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। বাস্তবিক ভোলাগিরির স্থিতি ছিল খুবই বিচিত্র। কিন্নরী, যক্ষিণী, অপ্সরারা সবাই অভৌতিক আত্মা। এরা যখন একবার মন্ত্রশক্তিতে অভিভূত হয়ে ভৌতিক বাতাবরণে এসে যায়, তখন তাদের আবার পৃথিবীর মধ্যাকর্ষণের বাইরে বেরিয়ে যাওয়া শুধু কঠিন নয়, প্রায় অসম্ভব হয়ে পড়ে। ভৌতিক জগতে তার কোনো আশ্রয় চাই, আর আশ্রয় একমাত্র তিনিই দিতে পারেন যিনি সিদ্ধ। তাহলে কার আশ্রয়ে দিয়ে যাবেন ওই সিদ্ধ অপ্সরাকে? এটাই ছিল ভোলাগিরির সমস্যা। তার অনুরোধ আমি ফেলতে পারলাম না। এক বিশেষ তান্ত্রিক ক্রিয়ার মাধ্যমে আমি ভোলাগিরির অপ্সরাকে স্বীকার করে নিলাম। তিনি পূর্ণরূপে মুক্ত হয়ে গেলেন। এর কিছু সময় পরে তার আত্মাও শরীর থেকে মুক্ত হয়ে গেল। আজও প্রত্যেক পূর্ণিমার রাতে সে স্বয়ং সামনে প্রকট হয়, আর নিজে থেকেই লোক পরলোক, ভূত ভবিষ্যৎ, বর্তমানের কথা বলে যায়। প্রতি পূর্ণিমার রাতে চাঁদ ওঠার ঠিক 6 ঘন্টা পরে সে আসে, কেবলমাত্র 25 মিনিটের জন্য। তারপরেই তার অস্তিত্ব বিলীন হয়ে যায় বায়ুমণ্ডলে। আসলে কি জানেন, বিশ্বব্রহ্মাণ্ডে সর্বত্র কালের গতি সমান নয়। মনোজ শর্মাজি বলতে থাকলেন, কোথাও খুব বেশি, কোথাও খুব কম। কিছু কিছু জায়গা তো এমনও রয়েছে যেখানে কালের প্রভাব পড়ে না। এরকম জায়গাকে বলা হয় কাল শূন্য স্থান। সেগুলো সব গহনতম অন্ধকারের রাজ্য। সেখানে প্রবেশ করলেই আমিত্ববোধ সমাপ্ত হয়ে যায়। উচ্চকোটির যোগীরা এইরকম কাল শূন্য স্থানে প্রবেশ করে বরাবরের জন্য বিলীন হয়ে যান। তাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কি কি ঘটে, কি কি আছে, তার সঠিক হদিশ পাওয়া মানুষের পক্ষে সম্ভব নয়। থামলেন মনোজ শর্মাজি, আবার আসবার জন্য আমন্ত্রণ জানালেন। মিষ্টি মুখও হলো। তার কাছ থেকে বিদায় নিয়ে শঙ্কর মহারাজ আর আমি আবার ফিরতি পথ ধরলাম। যখন ভারত সেবাশ্রম সঙ্গে পৌঁছলাম তখন সন্ধে 7টা। কোটি কোটি প্রণাম জানাই সমস্ত মানব আত্মাকে। পরের অংশ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।